সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম জনবহুল দেশ। আর স্বাভাবিক মানুষের পাশাপাশি আমাদের এই দেশে বিপুল সংখ্যক কিন্তু শিশু এবং ব্যক্তি অটিজম রয়েছেন এবং সেই সঙ্গে স্নায়ু বিকাশজনিত সমস্যার অনেকেই শিকার আছেন। স্নায়ু বিকাশের ভিন্নতা জনিত সীমাবদ্ধ পরিস্থিতির কারণে এ সকল মানুষজন আসলে যথাযথভাবে সামাজিক যোগাযোগ, চলাফেরা, ভাব বিনিময় এবং অন্যান্য যে দৈনন্দিন কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিপূর্ণভাবে তারা করতে পারেন না। ফলে তাদের প্রয়োজন হয় আলাদা পরিচর্যার। তবে প্রতিটি নাগরিকের মতো প্রতিবন্ধী ব্যক্তিদেরও পূর্ণ মর্যাদা এবং তাদের যে অধিকার আছে সেগুলো নিয়ে তারা কিন্তু বেঁচে থাকার অধিকারও রয়েছে। আর এ লক্ষ্যে 2006 সালের ডিসেম্বর মাসে জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ ঘোষণা করে, যে সনদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিতে স্বাক্ষর করে। তবে শুধু সরকার নয়, প্রতিবন্ধীজনদের অধিকার, সমতা এবং তাদের ক্ষমতায়নের জন্য আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে। কিন্তু আসলে সেই দায়িত্বগুলো কি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের আসলে কিভাবে তাদেরকে সযত্নে রাখা যায়, আমরা এই নিয়ে শুরু করছি আজকের বিশেষ আলোচনা অনুষ্ঠান দিশারি। আর বন্ধুরা, জানিয়ে রাখছি অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ নাসির উদ্দিন শাহ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, সদর গাইবান্ধা। সেই সঙ্গে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো কর্তৃক এবং গণমাধ্যম উন্নয়ন সংগঠন সমষ্টি মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায়। আমাদের আজকের যে বিষয় অর্থাৎ প্রতিবন্ধীদের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সেই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন, মতামত বা জিজ্ঞাসা থাকলে আপনারা লিখতে পারেন আমাদের ফেসবুকে কমেন্টসে আপনারা লিখে পাঠাতে পারেন। আমাদের অতিথি মহোদয় আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবেন। আমরা অনুষ্ঠানে শুরু করছি এবং আমরা যাচ্ছি আজকের অতিথি মহোদয়ের কাছে। অতিথি মহোদয়, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আমরা যদি শুরুর দিকে একটু জানতে চাই, আমরা হয়তো দেখি প্রতিবন্ধী মানুষজন তারা আছেন, কিন্তু তাদের যে সংজ্ঞাটা এটা হয়তো অনেকে জানেন, অনেকে হয়তো নাও জানতে পারেন, বিশেষ করে গ্রামের মানুষজন বা চরাঞ্চলে যারা আছেন। তা আমরা এই প্রতিবন্ধীদের একটু সংজ্ঞাটা আপনার মাধ্যমে জানতে চাই আমরা। ধন্যবাদ আপনাকে। আসলে প্রতিবন্ধিতা এটি মানে সৃষ্টির এক ধরনের একটি লীলা বলা যায়। তারপরেও এই প্রতিবন্ধিতা আমরা তাদেরকে বলবো যারা শারীরিক, মানসিক বা স্নায়ু বিকাশ জনিত যে কোনো একটি কারণে কারো যদি শারীরিক, মানসিক বা বিকাশে এমনভাবে বাধাগ্রস্ত হয় যেটা তার স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে, স্বাভাবিক চলাচলের ক্ষেত্রে, কার্যক্রম সম্পাদনের ক্ষেত্রে একটা বাধা প্রদান করে, সেটাই প্রতিবন্ধিতা আমাদের। তো এই প্রতিবন্ধিতা বিভিন্ন রকমই হতে পারে, আবার এটি বিভিন্নভাবেও ঘটতে পারে। জন্মগতভাবে হতে পারে, জন্মগত ত্রুটির কারণে হতে পারে, যে কোনো দুর্ঘটনার কারণেও হতে পারে। আর আপনার হচ্ছে সেটা শারীরিক, মানসিক বা অন্যান্য যে কোনো ধরনের। আমরা মাঝে মধ্যে তো শুনি যে হঠাৎ করে একজন কোনো সমস্যা হয়ে গেছে, যার কারণে তিনি তার মানে বলে যে পাগল হয়ে গেছে, মাথায় মানে কিছু বলতে পারছে না বা বুঝতে পারছে, এটাও শুনে থাকি। এটা তো হ্যাঁ, দুর্ঘটনার কারণে, এটি দুর্ঘটনার কারণেও হতে পারে, এই স্নায়বিক কোনো সমস্যার কারণেও হতে পারে, মানসিক কোনো সমস্যার কারণেও বিভিন্ন কারণে সেটি হতে পারে। তো আমরা যদি একটু জানতে চাই এবারে বর্তমান সমাজে, বর্তমান প্রেক্ষিতে এই প্রতিবন্ধী জন যারা রয়েছেন তাদের অগ্রগতি, ক্ষমতা বা সমতার যে একটা বিষয় থাকে, যেহেতু তাদেরকেও আমরা বলছি আমাদের মতো তারাও মানুষ, তো তাদের এই ক্ষমতা, সমতা বা ক্ষমতায়ন যে বিষয়গুলো, এগুলোর ক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে এগুলো প্রতিষ্ঠিত হচ্ছে কিনা, অগ্রগতি কেমন হচ্ছে তাদের এই এগুলো প্রতিষ্ঠা করতে। আপনি জানেন যে একটা সময় হচ্ছে প্রতিবন্ধিতা সম্পর্কে আমাদের ভিতরেও নানান রকম কুসংস্কার প্রচলিত ছিল, যেটি গ্রামে, শহরে, প্রত্যেকটি জায়গায়, পরিবারে। তো এই জায়গা থেকে আমরা আস্তে আস্তে মানে বের হয়ে আসছি, আমাদের সচেতনতা বৃদ্ধি হচ্ছে। আপনি জানেন যে একটা সময় কারো পরিবারে যদি এরকম সন্তান বা কেউ সদস্য থাকতো, তারা হচ্ছে ইতস্তত বোধ করতো মানুষের সামনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে।
তো এখন এই বিষয়টি আর দেখা যায় না। এখন তারা যেহেতু রাষ্ট্র কর্তৃক বিভিন্ন সুযোগ সুবিধা বা তাদের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে, যার কারণে তারা হচ্ছে মানে উৎসাহিত হচ্ছে যে প্রতিবন্ধী সদস্য পরিবারে যারা আছে তাদেরকে শনাক্ত করার ক্ষেত্রে বা সরকারের বিভিন্ন কর্মসূচির সাথে তাদের পরিচয় করে দেওয়ার ক্ষেত্রে তারা উৎসাহিত করছে। তো আপনি জানেন যে এই প্রতিবন্ধিতা নানানভাবেই হয়ে থাকে। যেমন একটা ভালো মানুষ তিনিও একটা দুর্ঘটনার কারণে প্রতিবন্ধিতা যে কোনো মতেই হতে পারে, একটি পা নাই, একটি হাত গেল, একটি চোখ, দৃষ্টিহীনতা, তো আবার জন্মগতভাবে হয়ে থাকে। তো আপনি যেমনটি বলছিলেন শুরুতে যে আমাদের শুরুতে আসলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধান আছে সেখানে সমতার বিষয়টি আছে। তো এই সমতার ক্ষেত্রে প্রতিবন্ধী, চাষা, মোটে, মজুর, ধনী, দরিদ্র প্রত্যেকের ক্ষেত্রে একইভাবেই বলা আছে। তো প্রতিবন্ধীরাও যেহেতু মানুষ, তারাও এই সমতার আওতায় আসবে। পাশাপাশি আপনি যেমনটি বলছেন যে জাতিসংঘের একটি সনদ রয়েছে প্রতিবন্ধিতার উন্নয়নের ক্ষেত্রে, ইউনাইটেড নেশন চার্টার অন ডেভেলপমেন্ট অফ দ্য পারসন উইথ ডিসেবিলিটিস। তো এই ক্ষেত্রে এই চার্টারে বাংলাদেশ একটি স্বাক্ষরকৃত একটি দেশ। তো সেই ক্ষেত্রে আন্তর্জাতিক এক ধরনের দায়বদ্ধতা রয়েছে। আর তাছাড়া আমরা তো স্বাধীনতার পরেই আমাদের সংবিধানে সমতার বিষয়টি আমরা লিপিবদ্ধ রয়েছে। তো এই সকল ক্ষেত্রে প্রতিবন্ধীদের কল্যাণমূলক একটি আইন ছিল, যেটি পরবর্তীতে আসলে বর্তমান সময়ের প্রেক্ষিতে কিছুটা সংস্কার প্রয়োজন হয়, যার প্রেক্ষিতেই 2013 সালে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন নামে একটি আইন প্রণয়ন করা হয়। এবং সেখানে প্রতিবন্ধী ব্যক্তির যে অধিকার, তাদের যে সমতা, তারা অধিকার কিভাবে আদায় করবে এই বিষয়ে বিস্তারিত বলা হয়। এবং প্রতিবন্ধিতার যে ধরন, তারা কিভাবে শনাক্ত হবে, কিভাবে সুযোগ সুবিধা গ্রহণ করবে, কি কি সুযোগ সুবিধা রাষ্ট্র কর্তৃক গ্রহণ করবে এই বিষয়টি সেখানে বলা আছে। তার মানে এখন আমরা যেটা বলতে পারি যে প্রতিবন্ধীদের উন্নয়নে, তাদের বা ক্ষমতায়নের জন্য মোটামুটি সরকারি পর্যায়ে বিষয় সরকার তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছে। তো আপনি যেমনটি শুরুতেই বলেছিলেন যে আমাদের জনগোষ্ঠী একটি বিপুল জনগোষ্ঠী, প্রতিবন্ধিতার যে সংখ্যা সেটাও একটি বিপুল জনগোষ্ঠী। তো আমাদের মতো একটি এরকম দেশে, উন্নয়নকামী দেশে আমরা আসলে আমাদের সাধ্য অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যে প্রতিবন্ধীদের উন্নয়নে বিভিন্ন। আমরা একটু আপনার কথা থেকেই একটু যদি আমরা করি, তাহলে জন্মগতভাবেও অনেকে প্রতিবন্ধী হয় এবং অনেকে পরবর্তীতে বিভিন্ন কারণে হতে পারে। তারা যদি রোগ দুর্ঘটনার কারণে হতে, তাহলে কি মানে যদি এরকম হয় সবাই ওই প্রতিবন্ধিতার মধ্যেই পড়ে এবং সবাই কি তখন ওই প্রতিবন্ধীর যে ভাতা বা আছে সেটা কি তাদের পাওয়ার পক্ষে থাকে কিনা? আচ্ছা, এখানে ওই দুটি বিষয়, একটি হচ্ছে প্রতিবন্ধিতা শনাক্তকরণ বা পরিচয়পত্র গ্রহণ। সেটি এই আইনেই রয়েছে যে কেউ যদি প্রতিবন্ধী স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয় তাহলে সে নিজেকে প্রতিবন্ধী হিসাবে তার একটি পরিচয়পত্র সংগ্রহ করতে পারে, যেটার একটি প্রক্রিয়া রয়েছে, একটি নির্দিষ্ট প্রক্রিয়া প্লাস একটি কমিটি রয়েছে, উপজেলার প্রতিবন্ধী বিষয়ক একটি সুরক্ষা কমিটি রয়েছে। তো তার মাধ্যমে তারা পরিচয়পত্র গ্রহণ করলে সেই পরিচয়পত্র নেওয়ার পরে সে সরকারের যে সব সুযোগ সুবিধা রয়েছে সেগুলো গ্রহণ করতে পারে। যেমন আপনি তারপরে সে যদি চায় যে আমি সামাজিক নিরাপত্তার ভাতা গ্রহণ করব, সেটি আবেদন করে নিতে পারে। সে বিভিন্ন সরকারি চাকরিতে বিভিন্ন কোটা যে অ্যাপ্লাই হয়ে থাকে সেটি নিতে পারে। পাবলিক যে যানবাহন সেটির ক্ষেত্রে সুবিধা নিতে পারে। তার যে উত্তরাধিকার হিসাবে কেউ যদি সরকারি চাকরিজীবী হয়, তার যদি কোনো উত্তরাধিকার প্রতিবন্ধী ব্যক্তি হয়, এটি তদন্ত সাপেক্ষে তাকে সেই তার পেনশনটি নিতে পারে। এরকম নানান সুযোগ সুবিধা রয়েছে। তবে তার আগে শনাক্ত পরিচয়পত্র নিতে হবে, নেওয়ার পরে সে কোন সুবিধা চায় সেটি আবেদনের মাধ্যমে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, তার মানে সুযোগ সুবিধা আছে আর কি, সুযোগ সুবিধা আছে, কিন্তু আগে তার পরিচয়পত্র গ্রহণ করতে হবে। আর এই পরিচয়পত্রটি যখন সে গ্রহণ করবে, সরকারের যে ডাটাবেস ডিআইএস, ডিসেবিলিটি ইনফরমেশন সিস্টেম, এই সিস্টেমে সে অন্তর্ভুক্ত হয়ে থাকলো। এটি একটি চমৎকার একটি পরিসংখ্যান সরকারের জন্য, যেটার মাধ্যমে সরকার এই প্রতিবন্ধী ব্যক্তিদের
এই সংখ্যার মাধ্যমে সরকারের যে পলিসি নির্ধারণ করে থাকে, সুযোগ সুবিধা নির্ধারণ করে থাকে। আচ্ছা আচ্ছা। তো আমরা মোটামুটি শুনলাম তাহলে ভালোই কিছু। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, আজকের যে বিষয় আমাদের, এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা আমাদেরকে লিখতে পারেন। এই মুহূর্তে ফেসবুকে দেখছেন, আমরা মানে আপনাদের এলাকায় বা পরিবারে বা আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ প্রতিবন্ধী থাকে, আসলে তিনি এই মুহূর্তে যদি কোনো কিছু তার সমস্যা হয়ে থাকে সেগুলো সম্পর্কেও লিখতে পারেন। সেক্ষেত্রে আমাদের অতিথি মহোদয় আপনাদের সে বিষয়গুলো জানিয়ে দেবেন। তো আমরা এবারে একটু জানতে চাই, আমাদের বিষয়টা যেটি হচ্ছে যে স্থানীয় পর্যায়ে আমাদের শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চল তো একটু অনেকটা পিছিয়ে থাকে, এবং শহরের মানুষ এখন প্রতিবন্ধী যে মানুষজন থাকে তাদেরকে মোটামুটি একটু এগিয়ে নিয়ে প্রচেষ্টা চালায়, কিন্তু গ্রামের মানুষজন যে পরিবারে, একই পরিবারের অনেক সময় দুইজনেও প্রতিবন্ধীও থাকে, এটি এমনটিও দেখা গেছে। এবং ওই পরিবারের কর্মক্ষম যে ব্যক্তিরা তারা অনেক সময় এই প্রতিবন্ধী ব্যক্তিদের ওইভাবে পরিচর্যা করতে পারে না। তো সেক্ষেত্রে অনেকটা ঝামেলাই দেখা যায়, এবং গ্রামের মধ্যে একটা কুসংস্কার কিন্তু মোটামুটি খুবই জোরালোভাবে এখনো আছে, যে এবং অনেকেই বলে যেটা তার পূর্ববর্তী কোনো পাপের ফল অথবা কোনো সমস্যা, এইরকম কিছু করে। তা আসলে তো এটা আসলে আমাদের ওই পর্যায়ে তো চিন্তা করার কোনো সুযোগ নেই যে কোনো পাপের ফলে এরকম হয়েছে, এরকম তো সুযোগ আমাদের নেই। না, আসলে এটি কুসংস্কার। আমি শুরুতেই বলেছি যে সৃষ্টিকর্তার ইচ্ছা, আর কিছু কারণ আছে যেগুলোর অ্যাক্সিডেন্ট বা কিছু অসচেতনতা বা পুষ্টির অভাব, তারপর আপনার হচ্ছে এরকম নানান কারণ আছে যেটার কারণে আমরা হচ্ছে প্রতিবন্ধিতায় আস্তে আস্তে যেতে পারে, এরকম কিছু কারণ আছে। কুসংস্কার অবশ্যই, তবে এটি থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি, এবং আমরা প্রত্যেকেই আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে সচেতন করার চেষ্টা করছি যে এটি কুসংস্কার থেকে বেরিয়ে এসে আমরা প্রতিবন্ধী ব্যক্তির যে যত্ন নেওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি যাতে আমরা নিতে পারি। কারণ আপনি জানেন যে যেই পরিবারে একজন প্রতিবন্ধী সদস্য রয়েছে তাদের আসলে কষ্টটা অবর্ণনীয়, সেটা সেই পরিবার ছাড়া অন্য কারো পক্ষে বোঝা খুবই মুশকিল। তো এই জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কারো পরিবারে কোনো সদস্য প্রতিবন্ধী থাকলে পূর্ববর্তী কোনো পাপের ফল হিসেবে এসেছে এই বিষয়টি, বরং ওই পরিবারের যারা টেক কেয়ার করে তাদেরকেই মানসিকভাবে মানে মনোবল আরো নষ্ট করে দেয়। সেরকম বিষয়টি যাতে না হয় আমরা এই বিষয়ে সচেতন করব। এবং আরেকটি বিষয় যে অনেকেই এই অসচেতনতার কারণে শুরুতেই প্রতিবন্ধিতা অনেক কম বয়সী যদি একটু ট্রিটমেন্ট বা কোনো থেরাপি এরকমের বিষয় তারা একটু নিত, তাহলে হচ্ছে শুরুতেই এটি অনেকটা হচ্ছে আপনার এই কমানোর ক্ষেত্রে অনেকটা ভূমিকা, বা তাকে আরো ভালোভাবে চলাফেরা করার ক্ষেত্রে ভালো ভূমিকা রাখতো, যেটি আমরা শুরুতেই মিস করে থাকি। এটি আসলে আমাদের হয়তো আমরা সচেতন থাকি না বা আমরা বুঝতেও পারি না, এবং গ্রামের মানুষজনের মধ্যে এটি মোটামুটি দেখাও যায়। সেটির ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা থেকেই একজন আমি দেখেছিলাম, গ্রামের মানুষ, এক ছেলে, তার যখন ওই আমার এক ভাই সম্পর্কে, তার যখন স্ত্রীর গর্ভে সন্তান আসে, সে কার কথা শুনে ওই ক্যালসিয়াম বা আয়রন এগুলো খাওয়ানো বন্ধ করে দিয়েছে। বলছে যে তখন ওগুলো খেলে পেটে সন্তান বড় হবে, সিজার করতে হবে, নর্মালে হবে না, তখন সমস্যা হবে, এই কথা ভেবে। কিন্তু সর্বশেষে দেখা গেল যে যখন বাচ্চাটা জন্ম নিল ঠিক অপুষ্টি হয়ে ওই প্রতিবন্ধী হয়ে গেল। এরকমও অনেক চ্যালেঞ্জ আছে। তো এই যে প্রতিবন্ধী মানুষজন আছেন, তাদের যে সমতা, অধিকার বা ক্ষমতা, এটা মানে প্রতিষ্ঠা করার জন্য গ্রাম পর্যায়ে মানে আপনারা কি কি প্রতিবন্ধকতাগুলো দেখেন, বা কি কি মনে হয় যে না এই প্রতিবন্ধকতাগুলোর কারণে তাদের এই অধিকারটা প্রতিষ্ঠা হচ্ছে না? আচ্ছা, তার আগে একটু বলি যে আমাদের আসলে প্রতিবন্ধিতা প্রতিরোধের ক্ষেত্রে কিছু কিছু পদক্ষেপ নেওয়া উচিত। যেমন হচ্ছে বাল্য বিয়ে, এটি একটি মানে যে বাল্য বিয়ে হওয়ার কারণে ওই মা হচ্ছে নিজে শিশু, সে শিশু বয়সে আরেকটি শিশুর জন্ম দিয়ে থাকে, সে নিজেও এক সময় অসুস্থতা
মানে অসুস্থ হয়ে যায় এবং পরবর্তীতে যে সন্তানটি তার গর্ভ থেকে চলে আসে তিনিও একটা সময় অসুস্থ হয়ে যায়। তো এই বাল্যবিয়ে আমাদের অন্যতম একটি মানে প্রতিবন্ধিতা হওয়ার ক্ষেত্রে অন্যতম একটি কারণ বলা যায়। একটা হচ্ছে এই যে মা যখন গর্ভবতী থাকে তার যত্ন না নেওয়া, বিভিন্ন কুসংস্কারকে ফলো করা, যেমন তাকে এটা খাওয়া যাবে না। আসলে এই জায়গায় আপনি একেবারেই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনি জানেন যে একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত যে স্বাস্থ্য আমাদের যে হাসপাতাল বা স্বাস্থ্যর বিভিন্ন রকম, এটি সরকারি যেমন রয়েছে, বেসরকারি উন্নয়ন সংস্থার পক্ষ থেকেও প্রতি বাড়ি বাড়ি গিয়ে মানে এই সেবাগুলো, স্বাস্থ্যগত সেবাগুলো দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো অবশ্যই এই যে স্বাস্থ্যগত যে দিকটা মায়ের, সেটি, আর তৃতীয়ত হচ্ছে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা। তুলনামূলক প্রাতিষ্ঠানিক যে ডেলিভারি, সেটি প্রাতিষ্ঠানিক ডেলিভারি মানেই যে সিজার হতে হবে বা এরকম কিছু না। মানে একটা প্রতিষ্ঠানে ডেলিভারি নিলে সেখানে নর্মাল হোক, সিজার হোক, মানে একটা দক্ষ লোকের মাধ্যমে তার যে হচ্ছে সন্তানটি পৃথিবীতে আসুক। এটির ক্ষেত্রে আপনি জানেন যে নিউরো ডেভেলপমেন্টাল যে ডিসঅর্ডার, এটি হচ্ছে অপুষ্টি, অসচেতনতা, মায়ের অপুষ্টি এবং জন্মগত যে মস্তিষ্কে ত্রুটি, এগুলোর কারণেই মূলত এটি হয়ে থাকে। আর আপনি সমতা এবং ক্ষমতায়নের ক্ষেত্রে বাধার যে বিষয়টি বলেছেন, এটি শুরুতেই আমাদের পরিবারকে অত্যন্ত সচেতন হতে হবে, তাদের মনোবল শক্ত থাকতে হবে এবং তাদের সরকারি বেসরকারি যেসব সুযোগ সুবিধা রয়েছে সেগুলো নেওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে এবং এই পরিবারে যে সদস্যটি প্রতিবন্ধী রয়েছে তাকে গুরুত্ব দিতে হবে। তাকে তুলনামূলক চিকিৎসার মাধ্যমে কতটা ভালো করা যায় এবং তাকে পরিবারের হচ্ছে উন্নয়নের জন্য তার কোন প্রোডাক্টিভ দিকটি রয়েছে সেটি উন্মোচন করে তাকে সেটির মাধ্যমে আসলে কোনো একটি কাজে যদি লাগানো যায়, তাহলে আস্তে আস্তে আমাদের সচেতনতা বৃদ্ধি পাবে। পরিবার, এরপর আমাদের সমাজের দায়বদ্ধতা রয়েছে। আমরা পার্শ্ববর্তী কোনো প্রতিবেশীর প্রতিবন্ধী একটি সদস্য রয়েছে, আমরা যাতে তাদের মনোবল নষ্ট না করি, তাদেরকে উৎসাহ দিই ভালো কিছু করার ক্ষেত্রে। পাশাপাশি এক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে, রাষ্ট্রের পক্ষ থেকে যারা দায়িত্ব পালন করেন এই সংক্রান্ত, তাদের যে অর্পিত যে দায়িত্ব সেটা যাতে তারা পালন করে। তো এই ক্ষমতায়নের ক্ষেত্রে পরিবার, রাষ্ট্র, সমাজ প্রত্যেকেই আমাদের এগিয়ে আসতে হবে এবং যার যার যে অংশটুকু দায়িত্বের সেটি পালন করতে হবে। আর কমিউনিটি পর্যায়ে এই সচেতনতা বৃদ্ধি প্লাস প্রতিবন্ধী ব্যক্তির অধিকার আদায়ের ক্ষেত্রে আমার মনে হয় যে বিভিন্ন সংগঠন গড়ে ওঠা উচিত। এই ক্ষেত্রে আমরাও যেমন উৎসাহিত, মানে তাদেরকে উৎসাহ দিয়ে থাকি, বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থা যারা রয়েছেন প্রতিবন্ধিতা নিয়ে কাজ করেন, তাদেরও উচিত কমিউনিটিকে হচ্ছে মোবিলাইজ করা, তাদেরকে সংগঠিত করা এবং অন্যান্য বিষয়ের মতো প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং সরকারের সুযোগ সুবিধা আদায় করে নেওয়া, এরকম বিষয়। আমাদেরকে একজন একটি প্রশ্ন করেছেন, অবশ্য জানতে চেয়েছেন ফারিয়াস আহমেদ রিজভি, উনি লিখেছেন যে নিজে একজন প্রতিবন্ধী, আমি অবশ্য বলছেন ডান পা থেকে, মানে ডান পা 2 ইঞ্চি ছোট আর বাঁকা। তো এক্ষেত্রে অনেক কার্ডও আছে, প্রতিবন্ধী কার্ডও আছে। তো সরকারি কি কি সুবিধা উনি পেতে পারেন, এটা উনি জানতে চেয়েছেন। এক্ষেত্রে আগে বলা হতো যে অসচ্ছল প্রতিবন্ধী, এখন এই বিষয়টি বলা হয় না। সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রতিবন্ধী ব্যক্তি মানেই তারা সামাজিক নিরাপত্তা অধিকার মানে পাওয়ার অধিকার রয়েছে। তিনি প্রথমত আমাদের এই যে ভাতার আওতায় আসতে পারেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে ভাতা রয়েছে। আর উনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে ওনার জন্য উপবৃত্তি রয়েছে। আর এরপরে তার জন্য রয়েছে হচ্ছে আমরা ছোট ছোট ক্ষুদ্র ঋণ দিয়ে থাকি প্রতিবন্ধী ব্যক্তির ছোট ছোট উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে, তাদের নিজের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে। তো এই ক্ষুদ্র ঋণের আওতায় তিনি আসতে পারেন। পাশাপাশি আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, তার প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। উনি যদি কোনো ওয়েবসাইটের মাধ্যমে বা সরকারি আমাদের সমাজসেবা অধিদপ্তরের যে কোনো অফিসের মাধ্যমে জানতে পারবে যে তার প্রতিবন্ধিতার ধরনেই তিনি কোন প্রতিষ্ঠানে কোনো প্রশিক্ষণ নিতে পারবে কিনা, তাকে কর্মক্ষম মানে যতটুকু কর্মক্ষমতা তার রয়েছে সেটি মানে বিকাশ ঘটানোর জন্য বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। যেমন ধরেন আপনি যে আমাদের ওই যে
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মুক্তা পানি রয়েছে, বিভিন্ন কৃত্রিম যে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা হয় এগুলো প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারাই তৈরি করা হয়। গাজীপুরে এরকম প্রতিষ্ঠান রয়েছে। আচ্ছা আচ্ছা। তো সেই ক্ষেত্রে এই পাশাপাশি উনি এই প্রতিবন্ধী পরিচয়পত্রের মাধ্যমে রাষ্ট্রের অন্য যে সুযোগ সুবিধা, চাকরিতে কোটা বা গণপরিবহনে তার যে যাতায়াতের সুযোগ সুবিধা এগুলো গ্রহণ করতে পারবেন। জি। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন প্রতিবন্ধী জনদের অধিকার, সমতা এবং ক্ষমতায়ন নিশ্চিতে বিশেষ আলোচনা অনুষ্ঠান দিশারি। আজকের যে আমাদের বিষয়, এই বিষয় নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে আপনারা লিখতে পারেন আমাদেরকে। আর অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো কর্তৃক এবং গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায়। আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন মোহাম্মদ নাসির উদ্দিন শাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সদর গাইবান্ধা। স্যার, আমরা আরও কিছু প্রশ্ন আছে, আমরা এখন একটু জানতে চাই এবং সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখছি আপনারা লিখতে থাকুন, আমরা হয়তো আপনাদের প্রশ্নগুলো পরবর্তীতে আলোচনা করব। আমরা যদি একটু জানতে চাই এই প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য, তাদের ক্ষমতায়নের জন্য আমাদের যে বর্তমান সমাজ কাঠামো, এটি আসলে তাদের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিনা বর্তমান সমাজ? আমরা তো অনেকটাই শুনছিলাম যে অনেকে তো মনে করে যে কুসংস্কারের কারণে অনেক কিছু বলে, এটা তো একটা আছেই। এছাড়া আরো অন্য কোনো কিছু আপনারা খুঁজে পান কিনা যে তাদের পরিবারকে একটা হেয় প্রতিপন্ন হতে হয় বা ওই প্রতিবন্ধী ব্যক্তিকে বিভিন্ন কথা শুনতে হয়? আসলে এই যে আমাদের প্রতিবন্ধী সদস্য কারো থাকলে পার্শ্ববর্তী অন্যজন আমরা হেয় প্রতিপন্ন করি, যে তার পাপের ফসল কিংবা এই জন্যই প্রতিবন্ধিতা হয়েছে ইত্যাদি ইত্যাদি, যার কারণে তারা মনোবল তাদের হারিয়ে ফেলে, অনেক কিছু করার স্পৃহা। তো আরেকটি বিষয়, এই যে এই ব্যক্তি থেকে সমাজেও এই বিষয়টি চলে আসে, যার কারণে প্রতিবন্ধী ব্যক্তিরাও কিছু করার ক্ষেত্রে মানে নিরুৎসাহিত হয়ে থাকে। আর আমাদের এই যে সমাজের এই অবস্থার কারণেই প্রতিবন্ধীরা সামনের দিকে অনেক সময় এগোতে গিয়ে হোঁচট খাচ্ছে আমাদের বিভিন্ন পরিস্থিতির কারণে। তো এই জায়গা থেকে আমাদের প্রত্যেকের উচিত যে আস্তে আস্তে সচেতনতা বৃদ্ধি করা। যেমন আগেও অনেক কুসংস্কার অনেক ছিল, যে এই বিষয়গুলো আমরা কাটিয়ে উঠছি জাতি হিসাবে। তো এই বিষয়টি যাতে আমরা কাটিয়ে উঠি এবং প্রতিবন্ধীদের জন্য আমরা আসলে তাদের উন্নয়নের ক্ষেত্রে আমরা বাধা না হয়ে তাদেরকে উৎসাহ দিয়ে আমাদের যে রাষ্ট্রের যে উন্নয়ন কর্মকাণ্ড সেটিতে তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে আমাদের মনে হয় আমাদের উন্নয়নটাও টেকসই হবে এবং একটি সামগ্রিক সবাইকে নিয়ে উন্নয়ন হবে, এরকম। আমরা আরেকটি বিষয় লক্ষ্য করছি যে এখনকার সময় প্রতিবন্ধী ব্যক্তিরা তো অনেক সময় হুইল চেয়ারে চলাফেরা করেন, অন্যান্য কিছু, কিন্তু আমরা স্বাস্থ্যের যদি একটা দিক বলি, প্রতিবন্ধী মানুষরাও তো এখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কাজকর্ম অনেকে করছেন। তো সেক্ষেত্রে এই যে বাড়িতে যে ল্যাট্রিনটার কথা বলা হচ্ছে বা বিভিন্ন জায়গাতে পাবলিক টয়লেট যেগুলো আছে, এই টয়লেট ব্যবহার করার ক্ষেত্রে তাদের জন্য তো মনে হয় একটু ফ্যাসিলিটিস দেওয়া দরকার। আমরা সেই দিকটা আমাদের মানুষজন করছে কিনা, আপনাদের কি মনে হয়েছে? আমরা এই জায়গাটাতে এখনো মানে পুরোপুরি যেতে পারিনি। আপনি জানেন যে 13 সালের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনে এই বিষয়টি আছে, যাতে প্রত্যেকটি জায়গায় প্রতিবন্ধী ব্যক্তির অ্যাক্সেস যেমন থাকবে, পাশাপাশি এটি যাতে প্রতিবন্ধী বান্ধব হয়। সেটি শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, সরকারি যে কোনো অফিস আদালত হতে পারে এবং অন্যান্য প্রতিষ্ঠান যেখানে তার যাতায়াত রয়েছে। এবং ওই আইনেই কিন্তু 1952 সালের একটি বিল্ডিং সংক্রান্ত একটি আইনের বিষয়েও বলা আছে এটি যাতে প্রতিবন্ধী বান্ধব হয়। এবং এখন যে বিল্ডিংগুলো করা হচ্ছে, আপনি দেখছেন যে সিঁড়ির পাশাপাশি র্যাম্প তৈরি করা হচ্ছে, যাতে প্রতিবন্ধী ব্যক্তি ইজিলি হুইল চেয়ার বা অন্য কোনো বাহন ব্যবহার করে এটি ব্যবহার করতে পারে, কিংবা লিফটের আয়োজন আছে এরকম। তো এক্ষেত্রে আমাদের আপনি জানেন যে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত জাতীয়, জেলা, উপজেলা কমিটি রয়েছে। এগুলোর মাধ্যমেও আমরা সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি। পাশাপাশি এখন যে কোনো আইন বা নীতি নির্ধারণের ক্ষেত্রে সরকার প্রতিবন্ধী ব্যক্তির বিষয়টি
মনে রেখে, গুরুত্ব সহকারে রেখে সেই বিষয়টি বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। জি, তা স্যার আপনি বললেন যে কিছু চ্যালেঞ্জ তো আছেই, আমরা তো দেখছি, এবং বিশেষ করে এখন যে বিল্ডিংয়ের ব্যবহার হচ্ছে বিভিন্ন তাদের জন্য, যে মানে আমরা এখন বলছি যে অন্তর্ভুক্তিমূলক টয়লেটের কথা বলছি, যাতে করে সেখানে বয়স্ক মানুষ, বৃদ্ধ, প্রতিবন্ধী সবাই সহজে ব্যবহার করতে পারে। তো এই জায়গাটা থেকে আমাদের তাহলে একটু কাজ করা দরকার বলে মনে করছেন, যেহেতু তাদের এটা অবশ্যই দরকার। হ্যাঁ, আমার মনে হয় যে এটি সামনের দিকে আরো ভালো অবস্থায় যাবে। আপনি জানেন যে একটা সময় কিন্তু নারী, শিশু বা প্রবীণ যারা, তাদের জন্য গণপরিবহনের একটা জায়গা নির্দিষ্ট করা হয়, এরকম বিষয়টি আমাদের প্রতিবন্ধিতার জন্য। তো আমরা আশা করছি যে যে র্যাম্প ব্যবহার বা বিল্ডিং করার ক্ষেত্রে কিংবা টয়লেট ফ্যাসিলিটিসের ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তির বিষয়টি যাতে গুরুত্ব সহকারে দেখা হয়, এবং এই বিষয়ে আমাদের প্রত্যেকেরই উচিত সচেতনতা বৃদ্ধি করা, এবং দায়িত্বশীল যারা, তারা এই প্রতিবন্ধী বিষয়ক আইন সহ এরকম আইন বিধি মেনে যাতে তারা বিষয়টি করতে পারে। আর আপনি জানেন যে প্রতিবন্ধী ব্যক্তি কোনো ক্ষেত্রে বঞ্চিত হলে, বৈষম্যের শিকার হলে, তারা প্রচলিত আইন আদালতে প্রচলিত আইন অনুযায়ী সে আইনের আশ্রয় নিতে পারে। পাশাপাশি হচ্ছে উপজেলা এবং জেলা পর্যায়ে প্রতিবন্ধী সুরক্ষার যে কমিটি রয়েছে, সেখানেও তিনি প্রতিকার চাইতে পারে, আবেদন করতে পারে। জি স্যার, আমরা এখন একটু তাদের সুরক্ষা, অধিকার বা ক্ষমতা নিশ্চিতকরণে আমাদের আসলে করণীয় কি রয়েছে, আমরা ব্যক্তি পর্যায় থেকে সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠান, তারা আমরা কি করতে পারি বা কি করা দরকার আমাদের, এই বিষয়ে একটু। ব্যক্তি পর্যায়ে প্রত্যেকেরই হচ্ছে আমাদের মানে আমাদের নৈতিকতা বজায় রাখতে হবে। যেমন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, মানে আপনি পার হচ্ছেন, পাশাপাশি সাদা ছড়িওয়ালা একজন ব্যক্তি, দৃষ্টি প্রতিবন্ধী, তিনি পার হচ্ছেন, গাড়ির প্রচুর ট্রাফিক, আপনি তাকে একটু সহায়তা করলেন, এটি আমাদের নৈতিকতার এক ধরনের প্রমাণ। এটি হচ্ছে ব্যক্তি পর্যায়ে আমরা এরকম করব। আমাদের কমিউনিটি পর্যায়ে করব, যা আমার কমিউনিটিতে একজন ব্যক্তি প্রতিবন্ধী রয়েছে, আমরা সবাই মিলে তাকে হেল্প করব, সবাই মিলে আমাদের সামর্থ্য অনুযায়ী তাকে মানে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করার ক্ষেত্রে আমরা সহায়তা করব। আবার কমিউনিটি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলব, প্রাতিষ্ঠানিকভাবে তাকে সেবা দেব। আমরা যারা এলাকার উন্নয়ন করি, তো প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়নে কাজ করব। রাষ্ট্রের দায়িত্ব প্রতিবন্ধী বান্ধব নীতি এবং পলিসি নির্ধারণ করা এবং বাস্তবায়ন করা। তো প্রজাতন্ত্রের কর্মচারী যারা রয়েছেন, রাষ্ট্রের পক্ষ থেকে যে দায়িত্ব নিয়েছেন প্রতিবন্ধীদের উন্নয়নের ক্ষেত্রে, তারা সেটি যথাযথভাবে পালন করবেন। আর সামগ্রিকভাবে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, যাতে প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়নের মূল স্রোতধারায় আসতে পারে, তার যে সামর্থ্য অনুযায়ী যতটুকু ভূমিকা পালন করতে পারে তার পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য, সেটি যাতে নির্বিঘ্নে করতে পারে। স্যার, একটু জানতে চাওয়া, আমরা বিষয়টি মানে ছেড়ে গেছি, সেটি হচ্ছে যে প্রতিবন্ধী ব্যক্তিদের তো অনেকজনের ভাতা পাচ্ছেন, এই ভাতাটা দেওয়ার তো নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটি তো আপনি জানেন যে ভাতা দেওয়ার কারণ হচ্ছে তার এক ধরনের আর্থিক নিরাপত্তার একটা বিষয় রয়েছে, এবং তার জন্যই তো, হ্যাঁ তার জন্যই, এটি তার জন্যই। এবং এই আর্থিক নিরাপত্তা তার হলো, পাশাপাশি এটি কিন্তু পরিবারে তার এক ধরনের ক্ষমতায়ন, আর পরিবারে তার মানমর্যাদা বৃদ্ধি। আপনি খেয়াল করবেন যে আগে ধরেন আপনার কোনো ভাতা ছিল না, ভাতা পরবর্তী সময় দেখবেন যে পরিবার আপনাকে গুরুত্ব দিচ্ছে, কারণ আপনি একটা নির্দিষ্ট সময় পর পর কিছু সরকারের পক্ষ থেকে আপনাকে কিছু দেওয়া হচ্ছে। তো এটি তার পরিবারে যেমন ক্ষমতায়িত করেছে, পরিবারে তার মান মর্যাদা বৃদ্ধি করেছে, পাশাপাশি তার এক ধরনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এবং প্রতিবন্ধী ব্যক্তি যিনি রয়েছেন, তার এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে আমার পাশে কেউ আছে, আমার একটা আর্থিক নিরাপত্তা আছে। এখানে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তাকে সহায়তা করা হয়। এই জায়গাতে স্যার আমি একটু দেখি, আমি কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বা শোনা যায় যে ওই প্রতিবন্ধী যার জন্য এটা ভাতা দিচ্ছেন, কিন্তু তার জন্য এটা খরচ কম হয়, তার ফ্যামিলির মানুষজনরা বিভিন্ন করে, এটা কি তারা এটাকে করতে পারেন কিনা? হ্যাঁ, তারা এটি করতে পারেন, এরকম ঘটনা আমাদের নজরে আসে। যেমন অনেক সময়
এই প্রতিবন্ধী ব্যক্তির চলাচল করতে পারে না, তার যে আর্থিক যে সাপোর্টটা রাষ্ট্রের পক্ষ থেকে সেটি অনেক সময় হচ্ছে তার পরিবারের অন্য সদস্যরা হচ্ছে ব্যবহার করছে, ভাগাভাগি করছে, তাকে কম দিচ্ছে, তার সুযোগ সুবিধা কম দিচ্ছে, এই বিষয়টিও হয়ে থাকে। এবং এরকম বিষয় হলে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি রয়েছে এবং সর্বোপরি যদি একেবারেই তিনি বঞ্চিত হয়ে থাকেন তাহলে সংশ্লিষ্ট অফিস বা উপজেলার যে সুরক্ষা কমিটি রয়েছে কোনোভাবে যদি দৃষ্টি আকর্ষণ করা যায় তাহলে তারা চেষ্টা করবে তার এই সমাধান করার জন্য। তাহলে সেই সুযোগটাও তারা পাবে। এটা আমরা গ্রাম পর্যায়ে বিশেষ করে শুনেছিলাম বা আমরা শুনে থাকি এখনো, যে যার জন্য যিনি ভাতা পাচ্ছেন তার জন্য খরচ অল্প হচ্ছে আর বাকি অন্যান্য মানুষজন সেটি মানে খরচ করছেন। তো যাই হোক, আমরা অনেক কিছুই আপনার মাধ্যমে পেলাম। তো আমাদেরকে আরও ওই প্রশ্নটি আরও একটা কথা বলেছেন ওই ফারিয়াস আহমেদ রিজভী, তিনি লিখেছেন যে আমি আগে MDPOD নামে একটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলাম। তারা বিভিন্ন ধরনের সচেতনতামূলক আর খেলাধুলার আয়োজন করতেন, কিন্তু তারা বর্তমানে এসব কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তো এ ধরনের প্রতিবন্ধীদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এই সংস্থার জন্য। তো আপনাদের মানে যেহেতু তারা বন্ধ করে দিয়েছে এটি খেলাধুলা বা অন্যান্য প্রচারমূলক কার্যক্রমের জন্য, তো সেক্ষেত্রে আপনাদের তো এটি আছে স্যার, আপনাদের সরকারি প্রতিষ্ঠান থেকে তো আমাদের সরকারি প্রতিষ্ঠানে হচ্ছে এই আপনার তাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে নিজের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে, তার ইনকাম জেনারেশনের ক্ষেত্রে। তো ওই প্রতিষ্ঠানগুলোতে যারা অবস্থান করে বা ওখানকার যারা নিবাসী তাদের জন্য চিত্ত বিনোদনের অংশ হিসাবে খেলাধুলার ব্যবস্থা রয়েছে। তো এই প্রতিবন্ধী ব্যক্তি যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই যারা বিভিন্ন খেলাধুলায় পারদর্শী, আপনি জানেন যে প্যারা অলিম্পিকের যেমন ব্যবস্থা আছে, বাংলাদেশে এরকম প্রতিবন্ধীদের খেলাধুলার বিষয়ে আলাদা একটি মানে কার্যক্রম আছে। তো এই খেলাধুলার ক্ষেত্রে যদি তিনি খুব ভালো হয়ে থাকেন তাহলে তাকে একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে চেষ্টা করা হবে যে সে যাতে ওই সুযোগটি পায় আর কি খেলাধুলা। তো স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। সব শেষে যদি আমাদের এই আজকের বিষয় নিয়ে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে। শ্রোতাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে প্রতিবন্ধিতা এটি কোনো অভিশাপ নয়, এটি হচ্ছে সৃষ্টিকর্তার এক ধরনের ইচ্ছাই বলা যায়। আর তো আমরা যে সকল ক্ষেত্রে প্রতিবন্ধিতা মানে আমরা হচ্ছে প্রতিবন্ধিতে না যেতে পারি এরকম বিষয়ে আমাদের হচ্ছে সচেতন থাকতে হবে এবং আমাদের প্রত্যেকেই যাতে এই প্রতিবন্ধী ব্যক্তিকে আমরা হচ্ছে নিজ নিজ জায়গা থেকে সহায়তা করে থাকি যাতে তারা আত্মবিশ্বাসী হয় এবং নিজেদেরকে নিজের পায়ে দাঁড়াতে পারে। কারণ হচ্ছে আপনি আজকে ভালো আছেন, কোনো একটি দুর্ঘটনার কারণে আপনি আগামীকাল প্রতিবন্ধী হতে পারেন। সুতরাং প্রত্যেকের প্রতি শুধু সহানুভূতি সহমর্মিতা এসব না, আমাদের নৈতিক জায়গা থেকেও দায়িত্ব আমরা যাতে পালন করতে পারি, সর্বোপরি আমাদের কমিউনিটিকে সচেতন করতে পারি যাতে প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়নে সত্যিকার অর্থে আমরা নিজ নিজ জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী ভূমিকা পালন করতে পারি। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর শ্রোতা বন্ধুরা, প্রতিবন্ধীজনদের অধিকার, সমতা এবং ক্ষমতায়ন নিয়ে নানান কথা বলতে বলতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। আমাদের আজকের অনুষ্ঠানের আলোচক হিসেবে ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন শাহ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, সদর গাইবান্ধা। আপনাকে স্যার আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর বন্ধুরা, আসুন আমাদের অতিথি মহোদয় যে কথাগুলো আজ বলেছেন সেই অনুপাতে কাজ করি এবং প্রতিবন্ধীজনদের যে অধিকার রয়েছে, তাদের সমতা রয়েছে এবং তাদের ক্ষমতায়ন যে রয়েছে সেক্ষেত্রে আমরা সবাই মিলে একসঙ্গে আওয়াজ তুলি। এই কামনা শেষ করছি। তবে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি অনুষ্ঠানটি প্রচারিত হলো জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো কর্তৃক এবং গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায়। যে যেখানে আছেন ভালো থাকবেন এবং আশেপাশে আমাদের যারা প্রতিবন্ধী জন রয়েছে তাদেরকে ভালো রাখবেন, এই প্রত্যাশা আজকের মতো এখানেই শুভ বিদায়।